হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বলল ভারত। এদিকে শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির কাস্টে ঝোলার জন্য, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জানাবো ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে পারে, আন্তর্জাতিক অপরাধ আইনে যেই সব পথ খোলা আছে। এবং সর্বশেষ জানাবো সরকারের টাইম ফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না, বললেন আমির খসরু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ফেরানোর চিঠি পেয়ে যা বলল ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেছেন, হাসিনাকে প্রত্যাপনের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র আজ বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কিছু বলা নেই। এর আগে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য সংবাদ মাধ্যমে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার 23 পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। সোমবার দুপুরে রাজধানী পিলখানা বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে এক্সট্রাডিশন করার জন্য। এটি প্রক্রিয়াধীন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির কাস্টে ঝোলার জন্য, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। সোমবার বিকালে শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ আরাফাতের জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলবো আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার বিচার এই সরকারের টপ প্রায়োরিটি। তিনি বলেন, এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব এই প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হয়নি, আমরা বিচার নিশ্চিত করব। উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যা ও তার আগের সব গুম খুনের বিচারের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা জাতি হিসেবে আমরা দাঁড়াতে সক্ষম হব। ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে পারে, আন্তর্জাতিক অপরাধ আইনে যেসব পথ খোলা আছে। বাংলাদেশের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকশো বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলকে একটি রেড নোটিশ জারি করতে বলে। এরপর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য তাকে বাংলাদেশে হস্তান্তর করার জন্য জোর দাবি উঠেছে। এই দাবিটি বৈধ বলে মনে হয় এবং যে কোনো গণতান্ত্রিক দেশে এটি বেশ গ্রহণযোগ্য কথা। অন্তত এভাবেই 2014 সালে ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। অন্য কয়েকটি দেশেও অনুরূপ উদাহরণ রয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। বিদ্যমান তথ্য থেকে বোঝা যায় যে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী রাষ্ট্রীয় যন্ত্রের হাতে নিহত হয়েছেন। প্রথম দিকে সরকার কর্তৃক সংঘটিত এই ধরনের কাজ রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য হয়। হাসিনা সরকারের হাতে সংঘটিত সহিংসতার আরও অনেক নজির রয়েছে, যেমন নির্যাতন, হত্যা, গুম করা, বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক ও নিয়মতান্ত্রিক আক্রমণ এবং এই অপরাধের মাত্রা হাসিনার বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি মামলাকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। যেহেতু বাংলাদেশে আইসিসির সদস্য, 3টি উপায়ে আইসিসির এখতিয়ার কার্যকর করা যেতে পারে। রাষ্ট্র দ্বারা, প্রসিকিউটর অফিস দ্বারা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিফারেল দ্বারা। আইসিসি এখতিয়ার বিমূর্ত ক্ষমতা নয়, এটি বাস্তব। এই বিবেচনায় হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ আইনের তাৎপর্য বহন করে। অভিযুক্ত ব্যক্তি ভারতে আশ্রয় নিলেও ভারত সরকারের পক্ষ থেকে হাসিনাকে আশ্রয় দেওয়ার কোনো ঘোষণা নেই। হাসিনা প্রত্যাপনের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক
সাংবিধানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মজার বিষয় হলো প্রত্যর্পণের অনুরোধটি দেশীয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দাঁড়িয়েছে। প্রথাগতভাবে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করার জন্য রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: দ্বৈত অপরাধ, বিশেষত্বের শাসন এবং রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম। দ্বৈত অপরাধ মানে এমন একটি কাজ যেই জন্য প্রত্যর্পণ চাওয়া হয় তা অবশ্যই উভয় এখতিয়ারে অপরাধ হতে হবে। বিশেষত্বের নিয়ম মানে যার প্রত্যর্পণ চাওয়া হয়েছে তার নির্দিষ্ট অপরাধের জন্য অবশ্যই বিচার হবে। রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম মানে হলো অনুরোধকৃত রাষ্ট্রের অনুমোদন ছাড়া তাকে পুনরায় প্রত্যর্পণ করা যাবে না। বিষয়টা এভাবে খোলাসা করা যায়। শেখ হাসিনা প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতীয় আইনের সীমাবদ্ধতা রয়েছে। রাজনৈতিক অপরাধে প্রত্যর্পণ দেওয়া যাবে না বলে ভারতের সাধারণ নিয়ম রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত অপরাধী প্রত্যর্পণ চুক্তি একটি নির্বাহী আইন, যেখানে ভারতীয় প্রত্যর্পণ আইন একটি সংসদীয় আইন। সুতরাং নিয়ম হিসেবে চুক্তিটি অবশ্যই আইইএ এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ করতে হবে। আইইএ এর ধারা 31 রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম দেখাতে পারে, অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত না পাঠানোর পক্ষে ভারতের নিজস্ব আইন রয়েছে। আন্তর্জাতিক আইনে প্রত্যর্পণের কোনো কনভেনশন নেই, তবে আউট ডিডেরে অট জুডিকেয়ার রয়েছে। এতে বলা হচ্ছে গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও নির্যাতনের মতো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে রাষ্ট্রের এখতিয়ারে বসবাস করছে তাকে হস্তান্তর করতে হবে, যা শাস্তি দিতে হবে। অধিকন্ত মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিরোধ ও শাস্তি 2019 সংক্রান্ত খসড়া নিবন্ধনের 3.2 অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি রাষ্ট্রের মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধ ও শাস্তি দেওয়ার জন্য একটি সাধারণ বাধ্যবাধকতা রয়েছে, হয় প্রত্যর্পণ বা বিচার করুন। যে রাষ্ট্রের এখতিয়ারে অভিযুক্ত অপরাধে উপস্থিত থাকে সেই রাষ্ট্র যদি সেই অপরাধীকে অন্য রাষ্ট্রের কাছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালে প্রত্যর্পণ না করে তাহলে বিচারের উদ্দেশ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মামলাটি জমা দিতে হবে। সেই রাষ্ট্রের আইনের অধীনে গুরুতর প্রকৃতির অন্য কোনো অপরাধের ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেইভাবে সেই কর্তৃপক্ষগুলি তাদের সিদ্ধান্ত নেবে। 2009 সালের 19 ফেব্রুয়ারি বেলজিয়াম সেনেগালে আশ্রিত চাদের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেন হাব্রের বিরুদ্ধে বিচারের আবেদন করে। হাব্রে 1990 সালে সেনেগালের রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস শুরু করেন। বেলজিয়াম বলেছিল সেনেগাল হাব্রের বিচার করতে ব্যর্থ হয়েছে, সুতরাং হাব্রেকে বেলজিয়ামে হস্তান্তর করার জন্য বলেছিল। বেলজিয়াম কনভেনশনের ধারা 6 অনুচ্ছেদ 2 এবং ধারা 7 অনুচ্ছেদ 1 এর বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হয়ে সেনেগাল আন্তর্জাতিক দায়িত্ব পালনের পদক্ষেপ নেয়। তারা আরো বিলম্ব না করে মামলাটি বিচার উদ্দেশ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফলস্বরূপ এক্সট্রা অর্ডিনারি আফ্রিকান চেম্বার ডাকাবে হাব্রের বিচার শুরু হয়। 1982 থেকে 1990 সালের মধ্যে চাঁদে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হন হাব্রে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ভারতের বিকল্প, ভারতকে একটা বিকল্প বেছে নিতে হবে। রোম সংবিধির 17 অনুচ্ছেদ বলেছে আইসিসি নির্ধারণ করবে একটি মামলার তদন্ত বা বিচার কোথায় হবে। যদি অপরাধীর বিচারে তার রাষ্ট্র অনিচ্ছুক বা অক্ষম হয়, তবে যদি এমন হয় যে অপরাধী তার নিজ দেশে সুষ্ঠু বিচার পাবেন না, তাহলে আইসিসি সিদ্ধান্ত নেবে কোথায় তার বিচার হবে। বাংলাদেশ হাসিনা দলের উপর ব্যাপক ক্ল্যাম্প ডাউন বিবেচনা করে। বিষয়টি আজ যেখানে দাঁড়িয়েছে তাতে বিতর্কিতভাবে ধরে নেওয়া যেতে পারে যে হাসিনা বাংলাদেশে সুষ্ঠু বিচার পাবে না। সুতরাং অনুচ্ছেদ 17 নিজেই হাসিনার বিচারে বাংলাদেশে এখতিয়ারে বাধা দেবে। তদুপরি নির্যাতন, অবমাননা করে এবং অমানবিক আচরণের আশঙ্কার ভিত্তিতে ভারত যুক্তি দিতে পারে যে ভারত হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অবস্থানে নয়। সাদি বনাম ইতালি 2008 এবং সুয়েরি বনাম ইউকে 1989 এর মতো মানবতা বিরোধী বা মানবাধিকারের ইউরোপীয় আদালতের যুগান্তকারী রায়গুলিতে আদালত বলছে যদি নির্যাতন আশঙ্কা থাকে তবে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে না। লকারবি মামলার প্রেক্ষাপটে ভারত সম্ভবত হাসিনাকে তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারে, অথবা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বলে আশ্বাস দিয়ে তাকে আইসিসির কাছে হস্তান্তর করতে পারে। সরকারের টাইম ফ্রেমে নির্বাচনে যুক্তির সময় দেখতে পাচ্ছি না বললেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত টাইম ফ্রেমে নির্বাচনের প্রত্যাশিত যৌক্তিক সময় দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে সময়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি, সুতরাং ওই সময় নিয়ে আমরা অবগত নই। কি কারণে দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হচ্ছে তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যদিও এই নিয়ে অনেকে অনেক কথা বলছে, ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের জন্য
আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম সরকারের ঘোষিত টাইম ফ্রেমে আমরা সেই যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না। নির্বাচনমুখী সংস্কার এখন সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, সেটা সম্পূর্ণ হয়ে এখন আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। নির্বাচনের আগে এখন সরকার কি সংস্কার করতে পারবে সেটা দেখার বিষয়। যেসব বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে সেসব বিষয়ে সংস্কার হতে পারে, আর যেগুলোতে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নেই। নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপি কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই। অনেক সংঘর্ষ হয়েছে, দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে সেই চেষ্টাটা করে যাচ্ছে। সেটা সফল হবে একমাত্র দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদ গঠন করবে। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে, রাজনীতিবিদদের জনগণের কাছে বারবার যেতে হবে, সেই ধরনের গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।